স্বর্ণা দাসের পর কিশোর জয়ন্তকে খুন, সীমান্তে মৌচাক বসিয়ে বাংলাদেশকে হেয় করার অপচেষ্টা ভারতের। পাচার হওয়া অর্থ ফেরাতে প্রয়োজনে বিদেশি সহায়তা নেবে দুদক, যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের সঙ্গে বৈঠক। গণ আন্দোলনে হতাহতের তথ্য চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিঠি, আবু সাইদ হত্যায় 2 পুলিশ গ্রেপ্তার। আওয়ামী লীগের এমপি ডাক্তার মনসুরের শিক্ষক নিয়োগ বাণিজ্য 5 বছরেই বনে গেছেন 100 কোটির মালিক। এবং রাশিয়ার নোভাটেকের সঙ্গে জড়িত থাকায় ভারতীয় 2 কোম্পানির উপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রের সম্পত্তি জব্দের নির্দেশ ট্রেজারি বিভাগে। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। কিছুতেই থামছে না বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হত্যাকাণ্ড। মৌলভীবাজারের কুলাউড়ার কিশোরী স্বর্ণা দাসকে হত্যার পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে কিশোর জয়ন্ত কুমার সিংহ নামে এক কিশোরকে হত্যা করেছে বিএসএফ। গুলিতে আহত হয়েছেন তার বাবা ও আরও একজন। সোমবার ভোরে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্তের 393 নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় বিএসএফ এর গুলিতে একজন কিশোরের মৃত্যু হয়েছে আর আহত 2 জন রংপুরে চিকিৎসাধীন আছেন। মরদেহ নিয়ে গেছে বিএসএফ। এ বিষয়ে 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, প্রকৃত ঘটনা জানার পাশাপাশি মরদেহ ফেরত পেতে কাজ চলছে। বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি মোতায়েন করেছে ভারত। পশ্চিমবঙ্গের নদিয়ায় 222 কিলোমিটার জুড়ে ওই কৃত্রিম চাক মোতায়েন করা হয়। বাংলাদেশ ভারত সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সব সময় টহল দেয় সীমান্তরক্ষীরা। এমন পরিস্থিতিতে সীমান্তে মৌমাছি মোতায়েন বাংলাদেশকে হেয় করার অপচেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। ভারতীয় কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলেই ছুটে আসবে এক ঝাঁক মৌমাছি। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে সম্প্রতি এমনই অভিনব পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সীমান্ত এলাকায় দীর্ঘ জায়গা জুড়ে মৌমাছির চাক বসানো হচ্ছে। এই ব্যবস্থার মহড়া চলছে এখন। সফল হলে পুরোপুরিভাবে তা চালু হবে সীমান্তে। এই প্রথম বাংলাদেশ সীমান্তে জৈব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করছে বিএসএফ। ভারতের নদিয়ায় 222 কিলোমিটার জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। এসব এলাকায় কাঁটাতারের পাশে শুরু হয়েছে মৌমাছির চাষ। সীমান্ত লাগোয়া অংশে বসানো হয়েছে মৌমাছির খাঁচা। সীমান্তের কাঁটাতার নড়ে উঠলেই খাঁচা থেকে বেরিয়ে আসবে মৌমাছিরা। আক্রমণ করবে অনুপ্রবেশকারী কিংবা চোরাচালানকারীদের ওপর। কাঁটাতার পেরিয়ে লুকানোর চেষ্টা করলেও তাদের ধাওয়া করবে তারা। এভাবেই মৌমাছিদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। এই উদ্যোগ ভারতের ভাইব্রান্ট ভিলেজার্স প্রোগ্রামের অংশ বলে জানায় বিএসএফ। এই পদ্ধতি ব্যবহার করা হয় চীনের সঙ্গে ভারতের সীমান্তবর্তী অঞ্চলের গ্রামগুলোতে। বিএসএফ কর্মকর্তারা জানান, ভারত সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে নিরাপদ ও কার্যকরী করতে সর্বাত্মক চেষ্টা করছেন তারা। এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে অবৈধ ও চোরাচালানকারীদের ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হলেও এটি সীমান্তের ভারতীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক দিক থেকে লাভবান করবে বলে জানান কর্মকর্তারা। তবে এই ঘটনায় বাংলাদেশে বইছে ব্যাপক সমালোচনার ঝড়। আর সীমান্তে মৌমাছি মোতায়েন বাংলাদেশকে হেয় করার অপচেষ্টা বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারত এই অঞ্চলে প্রভুত্ব সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত। এদিকে লিয়াজু কমিটির বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জাতীয় ঐক্য ধরে রেখে 31 দফা বাস্তবায়নে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি। মাজহারুল ইসলামকে সঙ্গে নিয়ে হাসান মাহমুদের প্রতিবেদন। জাতীয় মহিলা দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
এ সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ভারত এ অঞ্চলে প্রভুত্ব সৃষ্টি করতে চায়। পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে দুদেশের সম্পর্ক হওয়া দরকার বলে জানান মির্জা ফখরুল। দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে। প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। এদিকে বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক করেন গণ অধিকার পরিষদ, বাম গণতান্ত্রিক ঐক্য, এনডিএম এর নেতারা। পরে দলের নেতারা জানান, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়াই হবে বর্তমান সরকারের প্রধান কাজ। আমরা এই 31 দফা সামনে রেখে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করব একযোগে, একসাথে, এবং সবাই একমত হয়েছি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করাই এই ইন্টেরিয়াল গভর্নমেন্টের কাজ। অন্তর্বর্তীকালীন সরকার যেটা এসেছে তারা আমাদের পছন্দে এসেছে এবং আমরা তাদেরকে কন্টিনিউয়াসলি সহযোগিতা করে যাচ্ছি এবং আগামীতেও সহযোগিতা করে যাব। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্য ধরে রেখে জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি। যেভাবে আমরা এটার প্রস্তুতির সময় আমরা একসাথে কাজ করেছি, আন্দোলনে কাজ করেছি, আগামী দিনে দেশে যখন নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে সেখানেও আমাদের এই বিষয়টি থাকবে এবং নির্বাচনের পরবর্তীতে তারেক রহমান সাহেব যে জাতীয় সরকারের ঘোষণা করেছেন সেই জাতীয় সরকারের এই 31 দফা বাস্তবায়নের জন্য সম্মিলিতভাবে আমরা কাজ করব এবং জাতীয় সরকার সেটা বাস্তবায়ন করবে। এজন্য প্রয়োজন অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান বিএনপির এ নেতা। আমাদের সেই ধারা অব্যাহত রেখে হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ আমলে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। সোমবার দুদক কার্যালয়ে এফবিআই লিগ্যাল অ্যাটাশে রবার্ট ক্যামেরুনের টিমের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। নূপুর মাহমুদের রিপোর্ট। পাচার হওয়া লাখ লাখ কোটি টাকা দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে দুদক। এরই মধ্যে আওয়ামী লীগ সরকারের প্রায় 200 ভিআইপি ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে তৎকালীন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক এমপি, ব্যবসায়ী, পুলিশ ও আমলাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। এ বিষয়ে সহায়তা করতে সোমবার দুদক কার্যালয়ে আসেন এফবিআই এর একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে এই নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দুদক সচিব। দুর্নীতি দমন কমিশনে কিভাবে করা হয় বিভিন্ন উইংয়ের মাধ্যমে সে সকল তথ্যই আসলে ওনারা জানতে চেয়েছেন এবং এ সকল তথ্য আমাদের সংশ্লিষ্ট উইং থেকে ওনাদেরকে জানানো হয়েছে। আর কোনো ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন আমাদের বোধ করি যে দুর্নীতি দমন কমিশন কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেয়ার, সেটার ক্ষেত্রে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সর্বোচ্চ সহায়তা নিয়ে পাশে থাকবে এফবিআই। পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চলছে, চলমান। এটা একটা চেইনের মাধ্যমে কার্যক্রমটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে হচ্ছে, সেক্ষেত্রে একটু সময় ক্ষেপণ হয়ে যায় বা সব ক্ষেত্রে ওই কান্ট্রির কি আইন আছে, বিধানাবলী আছে, সেগুলির সাথে আমাদেরকে কোপ করে এক লাইন মতো এনে কাজ করাটার চেষ্টা চলছে। টাস্ক ফোর্স গঠনের ব্যাপারে জানতে চাওয়া হলে সচিব বলেন, এ নিয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পায়নি দুদক। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দুর্নীতি দমন কমিশন দুদকের 10 পরিচালক ও 48 উপপরিচালক পদের মোট 58 জন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। সোমবার দুটি পৃথক আদেশে তাদের রদ বদলের কথা জানান সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। দুদকের শীর্ষ পদের এসব কর্মকর্তাকে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কুড়িগ্রাম, দিনাজপুর, নওগাঁ, খুলনা ও চাঁদপুরের বিভিন্ন কার্যালয়ে বদলি করা হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের শৃঙ্খলা আর
পেশাদারিত্ব ফিরিয়ে আনতে কাজ করছে, যার ধারাবাহিকতায় দুর্নীতি দমন কমিশনের 10 পরিচালক ও 48 উপপরিচালককে বদলি করা হয়েছে। বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার আগে সব নথিপত্র নিয়ন্ত্রণকারী কর্মকর্তার কাছে বুঝিয়ে দিবেন, আর নথিপত্র বুঝিয়ে নিয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা লিখিতভাবে সংশ্লিষ্ট মহাপরিচালককে অবহিত করবেন। বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি বন্ধ হয়নি, আগের জায়গায় নতুন মুখ এসেছে। তবে অন্তর্বর্তী সরকার কঠোরভাবে তা দমন করবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, তরুণ সমাজ যতদিন প্রয়োজন মনে করবে ততদিন অন্তর্বর্তী সরকার থাকবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। সচিবালয়ে সোমবার দুপুরে ইউএনডিপি প্রতিনিধিদের সাথে নিজ দপ্তরে বৈঠক করেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন উপদেষ্টা, জানান অর্থনৈতিক খাত সংস্কারে প্রয়োজনে কারিগরি ও বিশেষজ্ঞ সাথে দিবে ইউএনডিপি। বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। চাঁদাবাজি বন্ধ করে, চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে, সমাজে অনেকগুলো ভ্যালু আছে। আর কোনো যদি ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়, তাই না? এখন যারা চলে গেছে তাদের বলে আরও শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে, তো আর সহযোগিতা লাগবে। একেবারে হুট করে নেমে যাওয়ার মতো অবস্থা তো বিভিন্ন কারণে ঘটেছে। তো আপনারা জানেন তো মূল্যস্ফীতি কেন বাড়লো, টাকা ছাপিয়েছেন, 70-60 কোটি টাকা দিয়েছেন, খরচ করে, এইগুলোর ইম্প্যাক্ট ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। এদিকে বিকালে নিজ দপ্তরে দায়িত্ব গ্রহণের 1 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে আসেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। কক্ষটা বড় করার একটা ব্যবস্থা করতে হবে। 1 মাসের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মানসিকতার পরিবর্তন প্রয়োজন। আমাদের তরুণ সমাজ যদি মনে করে প্রয়োজন নেই, তাহলে আমরা চলে যাব। কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের একটা পরিবেশে পৌঁছাতে হবে, যে পরিবেশের ভেতর দিয়ে আমাদের তো একটা অঙ্গীকার আছে, একটি নির্ভুল একটি নির্বাচন উপহার দেওয়া। এই কাজটিও তো আমাদের করে যেতে হবে। তার জন্য সংস্কার অবশ্যই দরকার, কারণ আমাদের বিগত নির্বাচনগুলো এত খারাপ হয়েছে। আমাদের নির্বাচনের যে কোড অফ কন্ডাক্ট আছে, আপনারা এগুলো জানেন, আমি আর আপনাদেরকে বোর করতে চাই না এগুলো বলে। এগুলোকে সবটুকু রিভিজিট করতে হবে। একটি নির্ভুল ও সুষ্ঠু নির্বাচন করা বর্তমান সরকারের অন্যতম কাজও বলে জানান উপদেষ্টা। করতে হবে আমার দায়িত্ব না। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। 1 অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ও পিপি ব্যাগ নিষিদ্ধ করেছে পরিবেশ মন্ত্রণালয়। বিকল্প হিসেবে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। সোমবার সকালে সচিবালয়ে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকরে কর্মপরিকল্পনা নির্ধারণ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়। জনসচেতনতা বাড়াতে তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে জানিয়ে পরিবেশ উপদেষ্টা জানান, 15 সেপ্টেম্বর থেকে গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হবে। পরে মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আরিয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিংয়ে অংশ নেয় উপদেষ্টা। এ সময় আরিয়াল বিলে যেন ড্রেজার আর না আসে সে বিষয়ে জেলা প্রশাসককে কঠোর নির্দেশনা দেন তিনি। আরিয়াল বিল ভরাট নিয়ে 20 দিন পর পর রিপোর্ট দেওয়ার নির্দেশনাও দেন উপদেষ্টা। ড্রেজার দিয়ে কারা মাটি ভরছে এটা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন জানে না, এটা হতে পারে না। আজকে ড্রেজার থাকুক বা না থাকুক, ড্রেজার যেন আরিয়াল বিলে আর না আসে, আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনি নিয়মিত তদারকি করবেন। এবং এই নিয়মিত তদারকিতে আপনি প্রয়োজনে এলাকাবাসী, সংবাদকর্মীদেরকে যুক্ত করবেন। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিচার নিশ্চিতে আহত ও নিহতদের তথ্য চেয়ে সরকারি বেসরকারি হাসপাতাল ও কবরস্থান সহ সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিরা বিদেশি আইনজীবী নিয়োগ দিলে প্রসিকিউশনের কোনো আপত্তি থাকবে না বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাবরিনা মজুমদারের প্রতিবেদন।
জুলাই ও আগস্টের গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রসিকিউশন টিম গঠন করে সরকার। শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় কাজের গতি প্রকৃতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, তথ্য সংগ্রহের লক্ষ্যে ডিসি কার্যালয়, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও কবরস্থান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রসিকিউশন টিম এরই মধ্যে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করে। তথ্য চাওয়া হয়েছে গণমাধ্যমের কাছেও। আমাদের তদন্ত সংস্থার লোকেরা পরবর্তী সময়ে গিয়ে ডিটেইল এই সমস্ত তথ্য, প্রত্যেকটি আহত এবং নিহতের পোস্টমর্টেম রিপোর্ট সহ, চিকিৎসার কাগজপত্র সহ, যারা মারা গিয়েছেন কে তাদেরকে নিয়ে গেছেন, কোথায় দাফন করা হয়েছে, এই যে বিষয়গুলো যাবতীয় তথ্যাদি যা এখানে সংগৃহীত আছে সবকিছু আমাদের তদন্ত সংস্থার পক্ষ থেকে সংগ্রহ করা হবে। স্বচ্ছতার সাথে তদন্ত করার জন্যই এই উদ্যোগ। এজন্য কোনো তড়িঘড়ি করা হবে না। এছাড়া কোনো আসামি যদি বিদেশি আইনজীবী নিয়োগ করে সেক্ষেত্রে ট্রাইব্যুনালের কোনো আপত্তি থাকবে না বলেও জানান চিফ প্রসিকিউটর। আমরা মনে করি যে তারা যদি তাদের বেস্ট ডিফেন্স দেওয়ার জন্য আইনজীবী চান, সেটা দেশি হোক বিদেশি হোক, আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই। সুতরাং এই ব্যাপারে আমি যদি বলেন প্রসিকিউশন টিমের পক্ষ থেকে, আমি বলবো যে না, এটা আমাদের আপত্তির কোনো ব্যাপার নেই। তারা যে ধরনের আইনজীবী চান, সরকারের সিদ্ধান্ত যদি হয়, আর আমাদের পক্ষ থেকে এর কোনো আপত্তি থাকবে না। গণহত্যায় সন্তান হারানো পরিবারগুলো মুখিয়ে আছেন প্রকৃত বিচারের দিকে। শহীদদের রক্তের দাগ শুকানোর আগেই বিচার প্রক্রিয়া শুরু করার আশা প্রসিকিউশনের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এসআই মোহাম্মদ আমির আলী ও সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। গেল 18 আগস্ট আবু সাইদ হত্যার ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে মেট্রোপলিটন তাজহাট থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক উপ মহাপরিদর্শক আব্দুল বাতেন, পুলিশ সদস্য সৈয়দ আমির আলী, সুজন চন্দ্র রায় সহ 17 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে 30 থেকে 35 জনকে। গেল 3 আগস্ট পুলিশ সদস্য এসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে বরখাস্ত করা হয়েছিল এবং পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন। আজ সন্ধ্যায় তাদেরকে মহানগর পুলিশ পিবিআই এর কাছে হস্তান্তর করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস র্যান্ডেল। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় ভ্যাটিকান সিটির আন্তঃধর্মীয় সংলাপ বিভাগের প্রতিনিধি দল এবং বাংলাদেশের ইসলামিক স্কলারদের মধ্যে একটি আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের প্রস্তাব দেন রাষ্ট্রদূত। বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখেরও বেশি রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সরকারের প্রধান লক্ষ্য বলে জানান প্রধান উপদেষ্টা। দেখছেন সংবাদ সকাল। ডাক্তার মনসুর রহমান সংসদ সদস্য ছিলেন মাত্র 1 মেয়াদ। সেই 5 বছরে শুধু নিয়োগ বাণিজ্য করেই হাতিয়েছেন শত কোটি টাকা। রাজশাহী 5 আসনের আওয়ামী লীগের এ সাবেক এমপি নিয়োগ বাণিজ্য নির্বিঘ্ন রাখতে নিজের ছেলে মেয়েকে বানিয়েছেন পরিচালনা কমিটির সভাপতি। এছাড়া অর্থ পাচার সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। কাজী সাহেদের প্রতিবেদনে বিস্তারিত। রাজশাহীর পুঠিয়া ইসলামিয়া ডিগ্রি কলেজে 2 দফায় 16 জন শিক্ষক কর্মচারী নিয়োগ দেওয়া হয়। ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, এই নিয়োগে 1,80,00,000 টাকা নিজের পকেটে পুরেছেন তৎকালীন সংসদ সদস্য ডাক্তার মনসুর রহমান। একজনের কাছ থেকে 14 লাখ 15 লাখ কোটি টাকা নিয়েছেন। এরা আমাদের কলেজের শিক্ষকেরা আছেন, কর্মচারী আছেন। কারো কারো কাছে 17-18 লাখ টাকা পর্যন্ত নিয়েছেন। ওনারা আমার কাছ থেকে চেক সই করে নিতেন। চেক সই করে নিয়ে কলেজের যখন মানে 5-6 মাসের টাকা জমা হতো, তখন ওই চেক দিয়ে আমাকে উপর থেকে টাকা তুলতে বলতো। সভাপতিরা ওনারা সব নিয়ে চলে যেত, আর আমি এইভাবে খালি হাতে ঘুরে যেতাম।
শুধু পুঠিয়ার ওই কলেজে নয়, তার নির্বাচনী এলাকা পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একই কায়দায় নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কয়েকশো কোটি টাকা হাতিয়েছেন মনসুর রহমান। প্রতিবাদ করলেই নির্যাতনের শিকার হতে হয় শিক্ষকদের। মেলা টাকায় চাইছিল 15 লাখ, শেষ পর্যন্ত আমি 12 লাখ টাকা আমার সাথে একমত হয়। ওই সময় বেতনের জন্য আমার কাছ থেকে যে তারা 5 লক্ষ টাকা নিয়েছে, কিন্তু আমার বেতনটা কেটে কেটে জমা দেয়। আমি এমপিকে ডাইরেক্ট বলেছি, আল্লাহ কিন্তু এর বিচার করবে। নিয়োগ বাণিজ্য নির্বিঘ্ন রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটিতে নিজের ছেলে মেয়ে ও পছন্দের লোকজনকে সভাপতি বানিয়েছেন মনসুর রহমান। একবার নিজের মেয়েকে সভাপতি করলো, ওনার মেয়েটা যখন উপস্থিতি নিয়ে চায়না চলে গেলেন, তার ওনার ছেলেকে আবার সভাপতি করলেন। এই যে আমরা যে বোর্ড ফিসটা দিই এসএসসি এবং ডিগ্রি লেভেলে, সেখানেও দেখা গেছে যে যখন টাকার পরিমাণ যদি মানে 1200 বা 1000 থাকে, সেখানে কোথাও কোথাও নিয়েছে 2000, 3000, 4000 পর্যন্ত নিয়েছে। দীর্ঘদিন সুষ্ঠু নির্বাচন না হওয়ায় সংসদ সদস্যরা সিস্টেমের মধ্যে ঢুকে অনৈতিকভাবে অর্থ উপার্জন করেছেন বলছেন সুজন সভাপতি। দীর্ঘদিন নির্বাচন সঠিকভাবে না হওয়ার কারণে যেটা হয়েছে, এই এমপি সাহেবরা, জনপ্রতিনিধিরা যত ধরনের অপকর্ম এবং দুর্নীতি তাতে যুক্ত হয়ে পড়েছেন। 2018 সালের জাতীয় নির্বাচনে অনেকটা চমক হিসেবেই আসে আওয়ামী লীগ থেকে ডাক্তার মনসুর রহমানের মনোনয়ন। সেই নির্বাচনে তিনি বার্ষিক আয় দেখিয়েছিলেন মাত্র 14 লাখ টাকা। 5 বছরের ব্যবধানে দৃশ্যমান আয় বেড়ে দাঁড়ায় 93 লাখ টাকা। যদিও দুদকে জমা হওয়া অভিযোগ বলছে, এ সময়ে শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন এবং বিদেশে অর্থ পাচার করেছেন ডাক্তার মনসুর রহমান। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেখছেন সংবাদ সকাল। আবার বাংলাদেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। সীমান্তে নজরদারি বাড়ানোর কথা বলা হলেও ঠেকানো যাচ্ছে না অনুপ্রবেশ। অর্থের বিনিময়ে দালালদের মাধ্যমে বাংলাদেশে ঢুকছে তারা। আবার অনেকেই থাকছেন স্থানীয়দের থেকে নেয়া ভাড়া ঘরে। সূত্র বলছে আরও 40,000 রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায়। এ নিয়ে কার্যকরী পদক্ষেপ নেই শরণার্থী কমিশনেরও। সহকর্মী সৌরভ দেবের রিপোর্ট। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মিয়ানমারের বন্দর শহর মংডুতে বিদ্রোহী ও জান্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। প্রতিনিয়ত ভেসে আসছে গুলির শব্দ, বোমা বিস্ফোরণে প্রকম্পিত হচ্ছে বিভিন্ন এলাকা। এদিকে যুদ্ধের কারণে উখিয়া ও টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে এখনো বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। সরকারি হিসাব মতে নতুন করে অনুপ্রবেশ ঘটেছে প্রায় 8,000 রোহিঙ্গা। তবে স্থানীয়রা বলছেন এই সংখ্যা আরও বেশি। অনুপ্রবেশ করা রোহিঙ্গারা জানান, ওপারে ভয়াবহ যুদ্ধ চলছে। প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসা ছাড়া আর কোনো উপায় নেই তাদের। তারা মারামারি চলে, তারা মরানো মরে নারানো দেখি মুসলমান ফারার মধ্যে আছে, তারা বুম তুলে মানে কর্ম করি আটেন সিঁড়ি গিয়ে বাংলাদেশের মধ্যে হইতে আসি স্থানীয়দের দাবি, দালালদের মাধ্যমে অর্থের বিনিময়ে ঢুকছে রোহিঙ্গারা। রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে আমরা লক্ষ্য করছি টেকনাফের অনেক স্থানীয় মানুষও তাদের বাসা বাড়িতে রোহিঙ্গাদেরকে জায়গা দিচ্ছে টাকার বিনিময়ে। অনেক দালালরা কিন্তু মায়ানমার থেকে কিন্তু রোহিঙ্গাদেরকে আনতেছে। জ্বালা যন্ত্রণায় আছি। আমি গত পরশুদিনে কিছু উত্তর মাথার থেকে বাগানের ভিতর থেকে ধরে দিলাম। আজকেও 3টার দিকে কিছু বিজিবির হ্যান্ড ওভার করলাম। এখনো অথবা এক বাড়িতে কুড়িয়েতে 25 জন রোহিঙ্গা আছে। এদিকে গত কয়েকদিনে কি পরিমাণ রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে তা নিয়ে কথা বলতে রাজি হয়নি শরণার্থী কমিশন। যারা এসেছে তাদের নিয়ে বাংলাদেশের সরকারি কোনো পদক্ষেপের কথাও জানাতে পারেননি কমিশনার। রোহিঙ্গা নেতারা বলছেন, নতুন করে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের উপর অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে। গুলি লই মারি বেশ মানুষ পুরা বেলাইয়ে কম মানুষ বাংলাদেশের ভিড় করে তুলি দিয়ে জলদি তু জলদি ইন্টারন্যাশনাল কমিউনিটি আর কানাম মাঝে আর টুপি দিয়ে আরে একখান সেফ জোন গরিবের লাই বেসা রিকোয়েস্ট করছিলাম।
সীমান্তে নজরদারি বাড়ানোর কথা বললেও কিভাবে এত রোহিঙ্গার নতুন করে অনুপ্রবেশ তা নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি বিজিবি বা কোস্ট গার্ডের। নির্ভরযোগ্য সূত্র বলছে কমপক্ষে আরও 40,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছেন। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। এককভাবে নয়, বিশ্ববিদ্যালয়ের যে কোনো ইস্যুতে উপাচার্য সহ সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাবনা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে আমলাতান্ত্রিক চর্চা ও দীর্ঘসূত্রিতা থেকে মুক্তির প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ। একই সাথে ক্ষমতা কাঠামোর জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিচালনা কমিটি, উপাচার্য, উপাচার্য, সিনেট ও সিন্ডিকেটের সদস্য, ডিন, প্রভোস্ট ও প্রক্টর নির্বাচনের রূপরেখা দিয়েছে সংগঠনটি। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার সংস্কার শীর্ষক অনুষ্ঠানে একটি প্রস্তাবনা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ। শিক্ষা ভাবনা আমাদের প্রস্তাব এবং প্রশাসন ও ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস নামে 2 পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কারের বেশ কিছু প্রস্তাব তুলে ধরে শিক্ষকদের এই সংগঠন। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারান্দায় ঘুমায়, সেইখানে উপাচার্য এরকম একটা জমিদারের মতো বাসায় থাকবেন, কোনো অবস্থায় এটা মেনে নেওয়া যায় না। শিক্ষক তার কর্মস্থলে নিয়মিত থাকবেন, এটা কোনোভাবে পার্ট টাইম জব হতে পারে না। লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দুপুরের পরে আসেন, এইটা আমরা দেখতে চাই না। আমরা চাই যে আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা অনলাইন হোক। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যেন আইডি নাম্বার দিয়ে তার সকল কাজগুলো করতে পারে, অনলাইন অপারেটিং সিস্টেম চালু হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বজনতার বিদ্যাপীঠ উল্লেখ করে ক্ষমতা কেবল উপাচার্যের হাতে সীমাবদ্ধ না রেখে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, এর হয়তো সাজানোর ব্যাপার নিয়ে আমরা একটু আলাপ করতে পারি, একটু হয়তো প্রায়োরিটাইজেশন করতে পারি যে কোনটা আগামী 6 মাসে করা সম্ভব, কোনটা আগামী 6 বছরেও করা সম্ভব না। বিশ্ববিদ্যালয়ের স্থান ও জনসংখ্যার বিকেন্দ্রীকরণ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের অধিভুক্তি বাতিলের প্রস্তাবও দেয়া হয়। নিয়ে যেতে চাই, এই ভিশনটা থাকতে হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের 6 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ। সোমবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে তিনি এই কথা জানান। তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দাবি মেনে নেওয়া হয়। এর মধ্যে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল না রাখা, ডিপ্লোমা কোর্স 4 বছরের মেয়াদ, 6 মাসের সেমিস্টার ও সকল কারিগরি সেক্টরের শূন্য পদে কারিগরি জনবল নিয়োগ সহ উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কাউকে আবেদন সুযোগ না দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। দাবি মনে নিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষা সচিব। দেখছেন সংবাদ সকাল। ঝুঁকিপূর্ণ ব্রিজ ও বিধ্বস্ত সড়কই এখন কুড়িগ্রামের 4 ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের ভরসা। এই অবস্থায় দ্রুত নতুন ব্রিজ নির্মাণ সহ সড়ক মেরামত করে দুর্ভোগ কমানোর দাবি জানিয়েছে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। কুড়িগ্রাম থেকে সহকর্মী জুয়েল রানার রিপোর্ট। ভেঙে গেছে ব্রিজের রেলিং, বিধ্বস্ত দুদিকের সড়কও, আবার কোথাও কোথাও ভেঙে গেছে ব্রিজের পাটাতনের ঢালাই। তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, পারাপার হচ্ছে মানুষ। এ দৃশ্য কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জালালের মোড় থেকে ওয়াবদাবাজার সড়কের গারুহারা এলাকার। 20 বছর আগে নির্মিত 100 ফুট দৈর্ঘ্যের ব্রিজটি কয়েক বছর ধরে জীর্ণ অবস্থায় থাকলেও কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্ট দপ্তরের। এতে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার শত শত যানবাহন সহ লক্ষাধিক মানুষ। গাড়ি প্রতিদিন দুর্ঘটনা হয় এই জায়গাটায়, প্রতিদিন উল্টে পড়ে যায়, ভাঙে, নষ্ট হয়। আবার মানুষ, অসুস্থ মানুষ আমরা শহরে নিয়ে যেতে পারি না এই যাতায়াতের ব্যবস্থা খারাপের কারণে। সেই গাড়িতে খুব স্লোভাবে যায়, যে তা তো স্কুলের ছাত্র মেলা পড়িয়েছে এই রাস্তা দিয়ে, কিন্তু বহু লোক পড়া গেছে।
প্রত্যেকবারই যেটা দেখে থাকি যে বন্যার পরে কোনো কাজ হয় না, যাতায়াত এখন আমরা সাধারণ মানুষও স্বাভাবিকভাবে যে মোটরসাইকেল বা যে স্বাভাবিক যানগুলো রয়েছে এটা চলাচলের অনেক কষ্ট। সার আনতে পারি না, তাই না যে রডও আছে, রডও চলে না। আমাদের খুব যাতায়াতের জন্য খুব এই অবস্থা, আমরা কিছুই আনতে পারি না। আমরা যে ধান হাট নিয়ে যাবো তাও নিয়ে যেতে পারি। জেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র সড়কটি ব্যবহার করে সদরের যাত্রাপুর, পাঁচগাছি, উলিপুরের বেগমগঞ্জ ও সাহেবের আলগা ইউনিয়নের মানুষ। কৃষকরা তাদের উৎপাদিত ফসল ও অন্যান্য পণ্য আনা নেয়া করে, তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কার ও ব্রিজ নির্মাণের দাবি জানান জনপ্রতিনিধি। এইখানে কৃষি খামারের সার, তেল, বীজ, ট্রেনিং নিয়ে অনেক সমস্যা। 100 টাকার ভাড়া 300 টাকাতে নিতে হয়। সরকার বাহাদুরের প্রতি আমার একটু আগ্রহ আবেদন বা অনুরোধ, দ্রুত গতিতে আমার এই রাস্তাটি আর এই ব্রিজটি যেন সংস্কার করে দেওয়া হয়, তাতে এই এলাকার কৃষি খামার, ছাত্রছাত্রীর লেখাপড়া, গর্ভবতী মায়েদের হাসপাতাল যোগাযোগ করা, সব কিছু মিলে আমাদের সুবিধা হবে। সড়কটির গুরুত্ব বিবেচনায় নতুন ব্রিজ সহ সড়ক পাকা করার কথা জানান উপজেলা প্রকৌশলী। আমরা অতি দ্রুত রাস্তাটা কার্পেটিংটা শেষ করবো আর কি। আর বাকি যে যতটুকু রাস্তা এইচবিবি রাস্তাটুকু আছে আর কি, ক্ষতিগ্রস্ত হয়েছেন আর কি এই বর্ষায়, তো আমরা এই রাস্তাটা অলরেডি আমাদের যে বর্তমানে ফ্লাড যে প্রকল্পটা আছে, এই ফ্লাড প্রকল্পে আমরা দিয়েছি আর কি। অতি দ্রুত আর কি আমরা আশা করছি যে রাস্তাটুকু, বাকি রাস্তাটুকু আমরা বরাদ্দ পাবো আর কি। বিগত কয়েক বছরের বন্যা সহ এবারের দুদফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয় 100 ফুট ব্রিজ সহ 4 কিলোমিটার সড়ক। জুয়েল রানা, দেশ টিভি, কুড়িগ্রাম। পরিবারের অভাব, অনটন আর অশান্তির প্রভাব পড়ে শিশুদের উপর। পথ হারা হয়ে পড়ে কোমলমতি শিশুরা। অনেক সময় রাস্তাতেই বেড়ে ওঠে তারা। পায় না শিক্ষার আলো, বঞ্চিত হয় মৌলিক অধিকার থেকেও। পঞ্চগড়ে বিপদগামী এসব শিশুর সুরক্ষায় কাজ করছে একটি শিশু নগরী। সহকর্মী রাশিদুজ্জামান বাবুর তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। খেয়ে না খেয়ে দিন কাটত এসব শিশুর। নৈতিক শিক্ষার আলো থেকেও দূরে ছিল তারা। সমাজে সুবিধাবঞ্চিত এসব শিশুর বেঁচে থাকার ঠিকানা এখন পঞ্চগড়ের আহসানিয়া মিশন শিশুনগরী। ভালো পরিবেশ পেয়ে তাদের চোখে মুখে আনন্দের ছাপ। কমলাপুর স্টেশনে ছিলাম, তখন আমি খাওয়া দাওয়ার মতো কিছু পাচ্ছিলাম না। তখন আমাকে এখানে সেন্টারে হাউসান মিশন শিশুনগরের একটা সেন্টারে স্যার আমাকে দেখা হয়েছে, তখন আমার সাথে সাক্ষাৎ করছে। করার পর সে আমাকে বললো যে এখানে এমন খাওয়া দাওয়া আছে, কাপড় চোপড় আছে, সব আছে, তুমি ওখানে যাও, তুমি ওখানে থাকলে তুমি মানুষের মতো মানুষ হতে পারো। কিছু চিন্তা না, এখন আমি বাংলা রিডিং করতে পারি, ইংলিশও মোটামুটি পারি। পঞ্চগড় সদর উপজেলায় 48 বিঘা জমিতে গড়ে উঠে আহসানিয়া মিশন শিশুনগরী। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ঠিকানাহীন শিশুদের নিয়ে কাজ করছে সংস্থাটি। এবছর শিশুনগরী থেকে এসএসসিতে অংশ নেয় 6 জন শিক্ষার্থী। এর মধ্যে একজন পেয়ে যায় জিপিএ 5। সহশিক্ষা কার্যক্রমেও বেশ অগ্রগামী তারা। বিশেষ করে খেলাধুলায় বেশ পারদর্শী এসব শিশু। এবং শিক্ষার পাশাপাশি তারা এখানে নিরাপদ বাসস্থান, আবাসিক সুবিধা এবং চিকিৎসা সুবিধা এবং তাদের খাদ্য এবং যাবতীয় সুযোগ সুবিধাগুলো, বিনোদন যাবতীয় সুযোগ সুবিধাগুলো এখানে প্রদান করা হয়ে থাকে। শিশুদের মূলধারায় আনতে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে এখানে। বর্তমানে এখানে অবস্থানরত শিক্ষার্থীর সংখ্যা 160 জন। তাদের বয়সসীমা 6 থেকে 18 বছর পর্যন্ত। ভালোবাসা আদর দিয়ে কমলমতি শিশুদের লালন পালন করছেন শিক্ষকরা। মাতৃস্নেহ বা ভাই বোনের যে ভালোবাসা আছে সেটাও আমরা দেওয়ার চেষ্টা করছি। এখানে কোনো বৈষম্য না, এখানে সবাইকে আমরা আদর দিই, ভালোবাসা দিই, যত্ন দিই, কাউন্সেলিং দিই। শিক্ষার আলোয় আলোকিত হয়ে একসময় রাষ্ট্রের হাল ধরবে এসব শিশুরা, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের আর্কটিক এলএনজি 2 প্রকল্পে জড়িত থাকার অভিযোগে দুটি ভারতীয় শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার চাপ বৃদ্ধি ও রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানি সীমিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই ব্যবস্থা নিল দেশটি। বিস্তারিত রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে।
রাশিয়াকে সহযোগিতা করায় ভারতীয় 2 কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা পাওয়া ভারতীয় কোম্পানি দুটির মধ্যে রয়েছে গোটিক শিপিং কোম্পানি ও প্লিও এনার্জি কার্গো শিপিং। এই দুটি কোম্পানির সঙ্গে মার্কিন নাগরিক ও সংস্থাগুলোকে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। আজারবাইজানের সংবাদ মাধ্যম news.az এর প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের আর্কটিক LNG 2 প্রকল্পে জড়িত থাকার অভিযোগে ভারতীয় এই দুটি শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার চাপ বৃদ্ধি ও রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG রপ্তানি সীমিত করার বৃহৎ প্রচেষ্টার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানায় সংবাদ মাধ্যমটি। ভারতীয় কোম্পানি দুটির সম্পত্তি জব্দ করার কথা বলা হয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে। তবে কোম্পানি দুটি জাহাজগুলোর ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের 6 নভেম্বর পর্যন্ত কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে 2003 সালের নভেম্বরে আর্কটিক LNG 2 প্রকল্পের উপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। একই বছরের ডিসেম্বরে LNG সরঞ্জাম উৎপাদনে জড়িত বেশ কয়েকটি রুশ প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে রপ্তানি চালু রাখার জন্য রাশিয়া যেসব প্রতিষ্ঠানের LNG ট্যাঙ্কার ব্যবহার করছে বলে সন্দেহ করছে, সেগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার খেলার সংবাদ। ভারতে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে নিয়মিত অনুশীলন করছে বাংলাদেশ দল। মহড়া শেষে ভারতের 16 সদস্যের শক্তিশালী দল নিয়ে কথা বলেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বলছেন, সবাই ফর্ম ধরে রাখতে পারলে রোহিত কোহলিদের বিপক্ষে ভালো ফল আসবে। তৌসিফুল হাসানের রিপোর্ট। কথায় আছে, সাফল্য অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। পাকিস্তান জয়ের পর তাই ভারত বাধা টপকাতে নেটে ঘাম ঝরাচ্ছেন মুমিনুল মিরাজরা। তাওহিদ হৃদয়ও সেরেছেন নিজ প্রস্তুতি, কেননা টেস্টের পর যে রোহিতদের বিপক্ষে নামতে হবে টি-20 সিরিজেও। ভারতের ঘোষণা করা শক্তিশালী দল নিয়ে নিজেদের প্রস্তুতির কথা অনুশীলন শেষে জানিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অবশ্যই ইন্ডিয়া অনেক বড় টিম, ওদের বোলাররা অনেক ভালো এবং ব্যাটসম্যানরাও অনেক ভালো ব্যাটসম্যান এবং ওদের যে উইকেটটা থাকে। বাট এর আগে আমরা খেলেছি, ওখানে টেস্ট ম্যাচ খেলেছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে। আমরা রিসেন্টলি পাকিস্তানে ভালো করে এসেছি, বেশি গ্যাপ নেই ট্যুরের ভিতরে। বাট আশা করি যে আমরা যে পারফর্ম করছি, সবাই যে ফর্মে আছে, সবাই যদি এইভাবে খেলতে থাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যাবে। ভারত সফরের স্মৃতি খুব একটা সুখকর না, তবে এবার নতুন অধ্যায়ের সূচনা করতে চায় বাংলাদেশ, এমনটা জানালেন মিরাজ। অনুশীলন শেষে প্রশংসায় ভাসিয়েছেন টাইগার পেসার নাহিদ ও হাসানকেও। এখন কিন্তু আমাদের টিমের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো পেস বলার আছে। আপনি দেখেন যে নাহিদ রানা প্রায় 150+ বল করেছে, হাসান মাহমুদ যেভাবে বল করেছে, ও তারপরে তাসকিন আহমেদ, শরীফুল, মানে অবশ্যই পেস বোলারদের ইউনিটটাকে ক্রেডিট দিতে হবে। শেষ যেবার ভারতের মাটিতে টেস্ট খেলতে গিয়েছিল, দুটি ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল সাকিব মুশফিকরা। এবার দেখার পালা পাক সিরিজের ধারাবাহিকতা ভারতের বিপক্ষে বজায় রাখতে পারে কিনা টাইগাররা। মোহাম্মদ তৌসিফুল হাসান, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।